নমস্কার বন্ধুরা, আমি অমিত। অলৌকিকের আরও একটা রোমাঞ্চকর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এপিসোডে তোমাদের জন্য থাকছে ছোট ছোট 3টে ঘটনা। ছোট হলেও প্রত্যেকটা ঘটনাই নিঃসন্দেহে রোমাঞ্চকর। বন্ধুরা, একজন মা তার সন্তানের জন্য তো সবকিছুই করতে পারে, আমরা প্রত্যেকেই জানি। শত্রুর সঙ্গে লড়তে পারে, বন্দুকের নলের সামনে দাঁড়াতে পারে, কিন্তু একটা অশরীরের মুখোমুখি হতে পারে। আর শুধু পারেই না, তার হাত থেকে সন্তানকে বাঁচিয়েও আনতে পারে। আজকের প্রথম ঘটনাটা এমনই আশ্চর্যকর। শেয়ার করেছে দীপঙ্কর। অসংখ্য ধন্যবাদ তোমাকে আবারও একটা দারুণ ঘটনা উপহার দেওয়ার জন্য। আর বন্ধুরা, তোমরা কিন্তু চটপট লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করা বাকি থাকলে চটপট সাবস্ক্রাইব করে দাও। প্রতি শনি মঙ্গলবার রাতে এমন অজানা সত্যি, ভৌতিক, দৈবিক ও অলৌকিক ঘটনা জানার জন্য এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো দাদা, আমি দীপঙ্কর কৃপাখালী থেকে বলছি। আবার তোমাকে একটা ঘটনা বলতে এলাম। মরণজোনাকি ঘটনাতে তোমাকে যে আমার বুড়োমার কথা বলেছিলাম, ওনারা ছিলেন মোট 3 বোন। এটা ওনার মেজ বোনের বৌমার ঘটনা। ওনার সঙ্গে একবার এমন একটা ঘটনা ঘটেছিল, শুনলে তোমার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আগেকার দিনে মহিলারা প্রেগনেন্ট হলে অনেক রকম নিয়ম তাদের মেনে চলতে হতো, এমনকি বাচ্চা ছোট থাকা অবস্থায়ও। রাত বিরেতে কোথাও গেলে সঙ্গে লোহা নিয়ে যেতে হতো, অনেক রকম জিনিস সঙ্গে রাখতে হতো, এমনই অনেক রকম নিয়ম। তো উনি যখন প্রেগনেন্ট হন, তখন ওনার শাশুড়ি মা ওনাকে বলেছিলেন, বৌমা, এই অবস্থায় কোথাও গেলে সঙ্গে একটা লোহা রাখবে। ছোট দা হোক, ছুরি হোক, কিছু একটা রাখতে হয়, এতে হাওয়া বাতাস লাগার ভয় থাকে না। সেই থেকেই উনি রাতে কোথাও গেলে লোহার কিছু একটা সঙ্গে রাখতেন। তো এরপর যখন ওনার বাচ্চা হয়, একটা ছেলে হয়, ঘটনাটা তার পরের। বাচ্চাটা তখন মাত্র মাস দেড়েকের হবে। বাচ্চাটাকে নিয়ে উনি সেদিন বারান্দায় বসা। তখন সন্ধে হয়ে গিয়েছে, বাড়িতে কেউ নেই। ওনার শাশুড়ি মা ঘরের ভেতরে কাজ করছিলেন। এমন সময় ওনার খুব জোর টয়লেট পায়। ছেলেটাও কাঁদছে, ফলে ছেলে উঠতে পারছিলেন না। তারপর ছেলেটাকে একটু শান্ত করে উনি বারান্দায় ওকে শুয়ে উঠে পড়েন, যে যাবেন আর আসবেন, কতক্ষণই বা সময় লাগবে। তো যাওয়ার সময় ছোট একটা হাতদা উনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন। ওনাদের টয়লেটটা বাগানের মধ্যে, কাছেই, বেশি দূরে নয়। তো টয়লেট সারতে সবেমাত্র বসেছেন উনি, হঠাৎই বাচ্চাটা আবার কেঁদে ওঠে। উনি তখন শুনতে পান। মনে মনে ভাবেন, এই ছেলেটাকে রেখে না কোথাও একটু ওঠার জো নেই, কাঁদুক তো। আসলে উনি ভেবেছিলেন যে এমনি কোনো কারণে কাঁদছে হয়তো, কিন্তু ওদিকে যে এমন একটা ঘটনা ঘটছে উনি সেটা আন্দাজ করতে পারেননি। তো মিনিট 2 পর উনি যখন কাজ সেরে ফেরেন, বাড়ির উঠোনে আসতেই উনি থমকে দাঁড়িয়ে পড়েন। এমন একটা জিনিস উনি দেখেন, যা দেখার পর উনি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। দেখেন যে হুবহু ওনারই মতো দেখতে একজন, ঠিক ওনারই মতো শাড়ি পরা, বাচ্চাটাকে তুলে আদর করছে, আর বাচ্চাটা ওকে দেখে কাঁদছে। ওই দেখে তো উনি হতভম্ব হয়ে যান। ওনারই মতো দেখতে, একই রকম শাড়ি পরা কেউই মহিলা। উনি তখন তাকে আওয়াজ দেন, কি হলো? কে আপনি? কি করছেন ওখানে? হ্যাঁ? আওয়াজটা ওর কানে যেতেই ও মাথা ঘুরিয়ে তাকায় কাকিমার দিকে।
কাকিমার বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। দেখেন মহিলাটার চোখ দুটো দুটো আগুনের ভাটার মতো জলজল জলজল করে জ্বলছে। উনি তখন বুঝতে পারেন যে এ কোনো সাধারণ মানুষ নয়, ভূত প্রেত জাতীয় কিছু একটা হবে। উনি তখন ভয় পেয়ে ওনার শাশুড়িমাকেও আওয়াজ দেন, মা, ও মা, এদিকে এসো না, দেখো না এদিকে কি সব হচ্ছে। মা, ও মা। ওনার শাশুড়ি মা কিন্তু ঘরের ভেতরেই, অথচ কোনো আওয়াজ নেই, বোধহয় শুনতেই পাননি উনি। এরপর সেই জিনিসটা বাচ্চাটাকে নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে। কাকিমা তখন আর দিশা না পেয়ে নিজেই ছুটে যেন ওকে আটকাতে। ভয় ডর তখন সবকিছুই ভুলে গিয়েছেন উনি। সন্তান বলে কথা, কেউ একজন সন্তানকে মায়ের সামনে থেকে তুলে নিয়ে যাবে আর মা হয়ে সেটা দেখবে, এটা কখনোই হতে পারে না। কে তুই? ছাড় তো সেই আমাকে। মহিলাটা ছাড় বলছি। বাচ্চাটাকে নিয়ে যখন চলে যাচ্ছে, কাকিমার কোনো কথা শুনছে না, তখন কাকিমা ছুটে গিয়ে এক হাতে ওর চুলের মুঠি চেপে ধরে, আর কাকিমার অন্য হাতে সেই লোহার হাত দা। হুঙ্কার দিয়ে ওকে বলে, কে তুই? ছাড় আমার ছেলেকে, ছাড় বলছি, না হলে দা দিয়ে কিন্তু তোর মুন্ডু আলাদা করে দেবো। ছাড়, ছাড়। একেবারে যেন অগ্নিমূর্তি ধারণ করেছেন উনি। সন্তান রক্ষার্থে শত্রু নিধনে যেন স্বয়ং মা কালী, খড়গহস্তা। কাকিমার তখন ওই রণচণ্ডী রূপ দেখে সেদিন একটা প্রেত পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। বাচ্চাটাকে আবার তখন নামিয়ে রেখে আস্তে আস্তে উঠে ও বেরিয়ে যায়। উঠোনটা পেরিয়ে অন্ধকারের মধ্যে এরপর কোথায় মিলিয়ে গেল সেটা আর তাকে দেখা গেল না। কাকিমা তখন হাতের হাতদাটা ফেলে দিয়ে ছেলেটাকে বুকে তুলে ধরেন, ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলেন। এইভাবেই একটা অশরীরী হাত থেকে একজন মা তার সন্তানকে বাঁচিয়েছিলেন দাদা। মাতৃত্বের কাছে যে অশরীরীরাও হার মানে, এই ঘটনা দিয়েই সেটা প্রমাণ হয়। কিন্তু এখানে অবাক করার মতো আরো একটা ঘটনা ঘটেছিল। কাকিমা যে ওনার শাশুড়িমাকে এত ডাকলেন, এত কিছু যে কাণ্ড হলো, ওনার শাশুড়িমা নাকি কিছু টের পাননি, অথচ উনি ঘরের ভেতরেই ছিলেন। এটা কি তাহলে এই অশরীরীর মায়া ছিল, যে কেউ যেন কিছু টের না পায়? যাই হোক, আমার সেই কাকিমা এখনো বেঁচে আছেন। ঘটনাটা যে সত্যি, ওনার নিজের মুখেই এটা শুনেছিলাম। তো এই ছিল বন্ধুরা আজকের ফার্স্ট ঘটনা। দারুণ ঘটনা। মাতৃশক্তি যে দুনিয়ার সবচেয়ে বড় শক্তি, এতে কোনো সংশয় নেই। তো এবারে চলে যাচ্ছি আজকে নেক্সট ঘটনায়। এটা শেয়ার করেছে অর্কপ্রভ নস্কর। তোমাকেও অসংখ্য ধন্যবাদ জানাই ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমাদের কাছে যদি এমন রোমাঞ্চকর এবং অদ্ভুত ঘটনা থাকে, তোমরা আমাকে পাঠাতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে লিখে পাঠাতে পারো অথবা ভয়েস মেসেজ করতে পারো। এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হাই অমিতদা, জয়গুরু বন্দে পুরুষোত্তমম। আমি অর্কপ্রভ নস্কর, কলকাতা ঢাকুরিয়া নস্কর পাড়া থেকে বলছি। এর আগেও তুমি আমার পাঠানো ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের অনেক ঘটনা পড়ে শুনিয়েছ, তাই আজ আবার তোমাকে দুটো নতুন ঘটনা পাঠাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তখন নরদেহে বিরাজ করছিলেন। তখন একবার ঠাকুরের কাছে একজন ভদ্র মহিলা আসেন। কেঁদে কেটে ঠাকুরের কাছে ওনার সমস্যার কথা জানান। বলেন, বাবা, আমার স্বামীর অবস্থা খুবই শোচনীয়, প্রায় মরণাপন্ন অবস্থা। ওকে একটু দয়া করো বাবা, ওকে ওকে একটু রক্ষা করো তুমি, না হলে যে বাঁচবে না বাবা। ঠাকুর তখন ওকে আশীর্বাদ দেওয়া ছলে ওর মাথায় হাত রাখলেন। কি বুঝলেন কে জানে,
এরপর উনি ওর কাছে একটা লোহার সিন্দুক চান। বলেন, তুই যদি আমাকে একটা লোহার সিন্দুক দিতে পারিস তাহলে আমি তোর স্বামীকে ভালো করে দিতে পারবো, বুঝলি? বলা বাহুল্য, ঠাকুরের এই কথায় উনি খুব কষ্ট পান। মুখে কিছুই বলেননি, কিন্তু মনে মনে ভাবেন, ঠাকুর আমার এই দুরবস্থার সুযোগ নিচ্ছেন, বিনিময়ে আমার থেকে জিনিস চাইছেন। যদি আমি ওনাকে দিতে পারি তাহলে উনি করুণা করবেন, না হলে না। এমন মানসিকতা ঠাকুরের। এইসব উনি 7-5 অনেক কিছুই ভেবে ফেলেন। তারপর মনক্ষুণ্ণ হয়ে ঠাকুরকে প্রণাম জানিয়ে ওখান থেকে চলে যান। এদিকে ঠাকুর তো অন্তর্যামী, তিনি ওর মনের কথা সবই বুঝতে পেরেছিলেন। কিন্তু কেন উনি ওনার কাছে লোহার সিন্দুক চেয়েছিলেন তার কারণ তখনই ওর কাছে ব্যাখ্যা করেননি। তো সেই মহিলা বাড়িতে এসেও অনেক কান্নাকাটি করেন যে বিপদে পড়ে ঠাকুরের কাছে গিয়েছিলেন, অথচ ঠাকুরের যে এমন রূপ দেখতে পাবেন এ উনি আশা করেননি। তো যাই হোক, সব জায়গায় তো আজকাল স্বার্থ, স্বার্থ ছাড়া কিছুই হয় না। এর বিনিময়ে ওটা, ওর বিনিময়ে ওটা, বিনিময় ছাড়া কোথাও কোনো কথা নেই। তো এতে যদি ওনার স্বামীর প্রাণ বাঁচে তাহলে না হয় তাই করবেন। এই ভেবে উনি টাকা পয়সা জোগাড় করে অবশেষে একটা লোহার সিন্দুক কিনলেন। তারপর একদিন ওটা দিয়েও এলেন ঠাকুরকে। খুশি মনে যে ওটা দিয়েছিলেন তা কিন্তু নয়, তবুও ঠাকুর সেটা গ্রহণ করেন, কারণ ওনার ভক্তের হিতাহিতের প্রশ্ন বলে কথা। তো ওটা দান করার পরে দেখা গেল ওনার স্বামী ধীরে ধীরে পুরো সুস্থ হয়ে উঠলেন। ডাক্তাররা জানালেন যে উনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত, আর কোনো ভয় নেই। তারপর ওনার স্বামী পুরো সুস্থ হলে ওনারা দুজনেই একবার ঠাকুরের কাছে গিয়েছিলেন ঠাকুরের আশীর্বাদ নিতে। তখন ঠাকুর ওদের বসিয়ে বলেন, আমি জানি তোরা আমার আচরণে মনক্ষুণ্ণ হয়েছিস, কিন্তু আমি যা করেছি তা তোদের কথা ভেবেই করেছি। সেদিন যখন তুই আমার কাছে তোর স্বামীর প্রাণ ভিক্ষা করছিলিস তখন আমি আশীর্বাদ করার ছলে তোর মাথায় হাত রেখেছিলাম। দেখলাম যে তোর কপালে বৈধব্য যোগ আছে, আর সে কথা তোকে অনেক বছর আগে একজন জ্যোতিষীও বলেছিলেন, মনে করে দেখ। তিনি আরও বলেছিলেন যে কোনো সৎ ব্রাহ্মণকে একটা লোহার বাক্স দান করতে, তাহলে সেই যোগ কেটে যাবে। তোরা ভুলে গিয়েছিলিস, তাই আমি তোর থেকে একটা লোহার সিন্দুক চেয়েছিলাম, যাতে তোর স্বামীর মৃত্যু যোগ কেটে যায়, বুঝলি? ওরা তখন নিজেদের ভুল বুঝতে পারে, ঠাকুরের শ্রীচরণে লুটিয়ে পড়ে, কেঁদে কেঁদে ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করে। ঠাকুর তো দয়াময়, তিনি ওদের ক্ষমাও করে দেন। বলেন, আমি যা করি তোদের মঙ্গলের জন্যই করি, এতে আমার নিজের কোনো স্বার্থ নেই। তো এই ছিল বন্ধুরা আজকে সেকেন্ড ঘটনা। ঘটনাগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। এবারে চলে যাব আজকের তৃতীয় ঘটনায়। এটাও শেয়ার করেছে অর্কপ্রভু নস্কর। শুরু হচ্ছে আজকের তৃতীয় নিবেদন। দাদা, এই ঘটনা সূত্র ধরে তোমাকে আরো একটা ঘটনা বলছি। বেশ কিছুদিন আগে তোমাকে আমার মায়ের দীক্ষা গ্রহণের একটা ঘটনা বলেছিলাম। সেখানে রিনাদি বলে এক ভদ্র মহিলার কথা বলেছিলাম। একবার ওনার হাজবেন্ডকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন প্রভু। ওনার স্বামী একটু শারীরিক প্রতিবন্ধী, হাঁটাচলা করতে বেশ কষ্ট হয় ওনার। রাস্তাঘাটে খুব সাবধানে চলাচল করতে হয়। পায়ে ওনার একটু ডিফেক্ট ছিল। তো একদিন হয়েছিল কি, উনি কাজের থেকে বাড়িতে ফিরছিলেন। রাস্তায় খুব যানজট। উনি ভাবেন যে তার মধ্যে দিয়ে উনি পাস করে যেতে পারবেন, কিন্তু ওনার পায়ে যেহেতু একটু ডিফেক্ট ছিল
হাঁটাচলা করতে কষ্ট হতো, প্লাস সময়টাও একটু বেশি লাগতো, তাই উনি রাস্তা পার হতে গিয়ে বিপদে পড়েন। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করেই দুদিক থেকে দুটো গাড়ি চলে আসে, আর উনি তার মাঝখানে পড়ে যান। উনি তো একেবারে ভ্যাবাচাকা খেয়ে যান, ভয়ে চোখ বন্ধ করে ফেলেন। কিন্তু যখন চোখ খোলেন, দেখেন যে রাস্তার ধারে একটা নিরাপদ জায়গায় উনি দাঁড়ানো। অক্ষত ওনার শরীর, হাতে পায়ে কোথাও কোনো চোট নেই, যেমন ছিলেন তেমনই আছেন। এই দেখে উনি তো আরো অবাক হয়ে যান। যে পরিস্থিতিতে উনি পড়েছিলেন তাতে মৃত্যু নিশ্চিত, কিন্তু সেখান থেকে তুলে এনে কে ওনাকে রেখে গেল এখানে? কোনো মানুষের কাজ তো নয় নিশ্চয়ই, কারণ একটা মানুষ আরেকটা মানুষকে এক স্থান থেকে তুলে অন্য স্থানে রেখে যাবে আর সে সেটা টের পাবে না, এটা তো হতে পারে না। আবার যে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছিলেন তাও নয়, কারণ উনি ছিলেন রোডের ওপারে, কিন্তু এখন দাঁড়িয়ে এ পারে। তাহলে কার কাজ এটা? এই প্রশ্নটা মাথায় নিয়েই উনি এরপর বাড়িতে ফেরেন। ফিরে যখন ওনার ওয়াইফকে ঘটনাটি জানান, তিনি তখন ওনাকে বলেন, তুমি এখনো বুঝতে পারছো না কে তোমাকে বাঁচালো, কে তোমাকে তুলে এনে ওই নিরাপদ জায়গায় রেখে গেল? তিনি ঠাকুর, ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র। তিনি, তার কথাই তো আছে, গুরুভক্তি করে যারা, তাদের শোক, তাপ, দারিদ্র, শত্রু, কালসর্প, গ্রহের কুপ্রভাব, জিন জ্বালা কিছু স্পর্শ করতে পারে না। এমনকি মৃত্যুযোগ থেকেও ব্যক্তি মুক্তি পান। তিনিই রক্ষা করেছেন তোমাকে আর আমার সিঁথি সিঁদুরকে। জয় গুরু, জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, জয় গুরু। তো এই ছিল বন্ধুরা আজকের তৃতীয় ঘটনা। এটাও কিন্তু দারুণ একটা ঘটনা। আজকের ঘটনাগুলো প্রত্যেকটা কিন্তু ভালো এবং জমজমাট। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডে পায়েল বসাক লিখেছে মাচ বেটার দ্যান এনি আদার চ্যানেলস। পিয়ালি সরকার লিখেছে ভাই চোখে জল চলে এলো। অজন্তা হরে লিখেছে অসাধারণ গেয়েছে গানটা, ছেলেটার কথা শুনে ভালো লাগলো আবার খারাপও লাগলো। আশিস কোলে লিখেছে আজ ঘটনা শুনতে একটু দেরি হয়ে গেল, কিন্তু তোমার ভয়েসে ঘটনা শোনার মজাই আলাদা। এছাড়াও কমেন্ট করেছ সাগর শর্মা, গীতাদি, আবুল হোসেন, প্রদীপ সেন, মায়াদি, সুপ্রিয়া দাস, মনীষা কাকিমা, মিঠুন পাল, মৌসুমী মুখার্জি, সুদেশা সিংহা রয়, কৃষ্ণা হালদার, আমি অলৌকিক পাগল দীনবন্ধু, বিজলি সরকার, অরবিন্দ বড়াল, স্বপ্না বাজাল, বিনয় মাইতি, শান্তনু বোধক, আর.ডি, চন্দন চ্যাটার্জি, সবিতা দাস, অনলি ইউ, মালবিকা সহ অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হচ্ছে মঙ্গলবার রাতে অনুকূল ঠাকুরের ঘটনা সহ আরও একটা রোমাঞ্চকর ভৌতিক ঘটনা নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।